আজকের ভিডিওতে আমরা শিখব আইএসএলএম মডেল কি। আইএসএলএম মডেল হচ্ছে একটা ম্যাক্রো ইকোনমিক মডেল যেটা দেখায় পণ্য বাজার এবং অর্থ বাজার, প্রোডাক্ট মার্কেট এবং মানি মার্কেট একসাথে ভারসাম্য কিভাবে আসে সেটা। এখানে দুইটা কার্ভ থাকে, একটা হচ্ছে আইএস কার্ভ, একটা হচ্ছে এলএম কার্ভ। এই দুইটা কার্ভ যেখানে ছেদ করে সেখানেই ইকোনমির ভারসাম্য জাতীয় আয় ওয়াই এবং ভারসাম্য সুদের হার আর নির্ধারিত হয়। এখন আইএস কার্ভ মানে কি? আইএস কার্ভ মানে হচ্ছে আইএস কার্ভে দেখায় আই ইকুয়াল টু এস, মানে ইনভেস্টমেন্ট আর সেভিং তখন সমান হয়। আচ্ছা, আইএস কার্ভ হলো পণ্যবাজারের ভারসাম্য কার্ভ, কিন্তু পণ্যবাজারের ভারসাম্যের শর্ত কি? পণ্যবাজারের ভারসাম্যের শর্ত হচ্ছে জাতীয় আয় ইজ ইকুয়াল টু আমাদের কনজামশন এবং ইনভেস্টমেন্ট। জাতীয় আয়টা যদি আমরা দুইটা ভাগে ভাগ করি, একটা হচ্ছে কনজামশন, একটা হচ্ছে ইনভেস্টমেন্ট, তখন জাতীয় আয় সমান হচ্ছে কনজামশন এবং ইনভেস্টমেন্ট। ইকোনমিতে মোট উৎপাদন বা আয় মোট চাহিদা এবং বিনিয়োগের যখন সমান হয় তখন পণ্যবাজারে ভারসাম্য অর্জিত হয়। সুদের হার কমলে বিনিয়োগ বাড়ে। কেন সুদের হার কমলে বিনিয়োগ বাড়ে? কারণ সুদের হার কমলে ব্যবসায়ীরা ঋণ নেয়, যেহেতু কম ইন্টারেস্ট দিতে হয় সেহেতু ব্যবসায়ীরা ঋণ নিতে পারে বেশি। ঋণ নিয়ে ব্যবসায়ে বিনিয়োগ করতে বেশি আগ্রহী হয়। তখন দেখা যায় যে সুদের হার আর কমলো, বিনিয়োগ মানে ইনভেস্টমেন্ট বাড়লো। আচ্ছা, অর্থাৎ সুদের হার কমলে জাতীয় আয় বাড়ে, বিনিয়োগ বাড়ার মাধ্যমে অবশ্যই জাতীয় আয় বাড়ে। তাই আইএস কার্ভ সাধারণত ডাউনওয়ার্ড স্লোপিং হয়। সুদের হার কমলে বিনিয়োগ বাড়ে, বিনিয়োগ বাড়লে আয় বাড়ে এবং আইএস কার্ভ নিচের দিকে ঢালু হয়। এখন দেখা যাক এলএম কার্ভ মানে কি। এলএম কার্ভে এল ইকুয়াল টু এম, মানি ডিমান্ড এবং মানি সাপ্লাই। এলএম কার্ভ হচ্ছে মানি মার্কেটের কার্ভ। যখন মানির ডিমান্ড এবং মানি সাপ্লাই যেটা সমান হয় সেটা দেখায় এলএম কার্ভ। এলএম কার্ভ হলো অর্থবাজারের ভারসাম্য দেখায়। অর্থবাজারের ভারসাম্য হচ্ছে মানির ডিমান্ড এবং মানির যোগান সাপ্লাই সমান হওয়া। এলএম কার্ভের ইন্টিউশনটা কি? জাতীয় আয় যদি বাড়ে মানুষ বেশি লেনদেন করে, তাই অর্থের চাহিদা বাড়ে। যেহেতু জাতীয় আয়টা বাড়লো, মানুষ অর্থটা একটু বেশি লেনদেন করলো, নিজের কাছে না রেখে সেটা লেনদেন করে। সো জাতীয় আয় ওয়াই যখন বাড়ে, মানির ডিমান্ড তখন বাড়ে। কিন্তু বাজারে যদি সাপ্লাই ফিক্সড থাকে, মানির যদি কোনো সাপ্লাই না থাকে, তাহলে মানি মার্কেট ব্যালেন্স করতে সুদের হার বাড়াতে হয়। তার মানে জাতীয় আয় বাড়লে মানির ডিমান্ড বাড়ে এবং মানির ডিমান্ড বাড়ানোর কারণে যদি মানি সাপ্লাইটা যদি ফিক্সড থাকে তখন সুদের হার বাড়াতে হয়। তার মানে সুদের হারটাও বাড়ে। আয় বাড়লে লেনদেন বাড়ে, লেনদেন বাড়লে অর্থের চাহিদা বাড়ে, অর্থের চাহিদা বাড়লে সুদের হার বাড়ে। আবার সুদের হার বাড়লে কি হয়? মানুষ ঋণ নেওয়ার পরিমাণ কমে যায়, ঋণ নেওয়ার পরিমাণ কমে গেলে ইনভেস্টমেন্টটাও কমে যায়। তাহলে এটার ভারসাম্যটা কখন আসে? ভারসাম্যটা তখনই আসে যখন আইএস এবং এলএম এই দুইটা ইকুয়েশন দুইটা বিন্দু একই জায়গায় ছেদ করে। আইএস এবং এলএম যেখানে ছেদ করে সেখানে একই সাথে দুইটা বাজারেরই ভারসাম্য নির্ধারিত হয়। আমরা ওই বিন্দুটাতে কি পাই? আইএস রেখা হচ্ছে এটা, এলএম রেখা হচ্ছে এটা। কারণ এলএম রেখাটা সবসময় ঊর্ধ্বমুখী থাকে, আইএস রেখাটা সবসময় নিম্নমুখী থাকে। আচ্ছা, আর এই জায়গাটাতে ভারসাম্য বিন্দুতে আমরা পাই ভারসাম্য জাতীয় আয় এবং ভারসাম্য সুদের হার। যেহেতু জাতীয় আয় এবং সুদের হারটা চেঞ্জ হয়ে ভারসাম্য অবস্থায় যায়, সেহেতু আমরা এই দুইটা পাই। একটা উদাহরণের মাধ্যমে দেখা যাক।
আইএস কার্ভে ওয়াই ইকুয়াল টু এই সমীকরণটা আইএস কার্ভের সমীকরণ, এই সমীকরণটা হচ্ছে এলএম কার্ভের সমীকরণ। এখন আমরা কি জানি, আইএস এবং এলএম দুইটা সমান থাকতে হবে। এখন আমরা যদি দুইটা সমীকরণ সমান করি তখন কি হবে, দুইটা সমীকরণ সমান করলে তখন আমরা আর এর মানটা পেয়ে যাব, ক্যালকুলেশন করলে আর এর মানটা পেয়ে যাব। আচ্ছা, এখন আর এর মানটা যদি যে কোনো একটা সমীকরণে বসাই তখন আমরা ওয়াই এর মান পেয়ে যাব। তার মানে ভারসাম্য পয়েন্টে আমরা ওয়াই মানে জাতীয় আয় পাবো, ভারসাম্য পয়েন্টে জাতীয় আয় পাবো, ভারসাম্য পয়েন্টে আমরা সুদের হার পাবো, সুদের হার পাবো। আচ্ছা, যদি ইকোনমি আইএসএলএমে ইকুইলিব্রিয়ামে থাকে মানে ভারসাম্য থাকে তখন পণ্য বাজারে ওয়াই ইকুয়াল টু সি প্লাস আই, অর্থবাজারে এমডি এবং এমএস সমান মানে মানির ডিমান্ড এবং মানি সাপ্লাই সমান। অর্থাৎ ইকোনমিতে উৎপাদন, আয়, চাহিদা, অর্থের চাহিদা, অর্থের যোগান সব কিছু সামঞ্জস্যপূর্ণ অবস্থায় আছে। দ্যাট মিন্স এলএম ইজ ইকুয়াল টু আইএস। আচ্ছা, আইএস কার্ভ শিফট করে কেন? আইএস কার্ভ শিফট করে যখন পণ্য বাজারের কোনো অটোনোমাস কম্পোনেন্ট বদলায়। গভর্নমেন্ট এক্সপেন্ডিচার, সরকারের ব্যয় যদি বাড়ে তাহলে আইএস কার্ভ ডান দিকে সরে যায়। ট্যাক্স কমলে কনজামশন বাড়ে তখন আইএস ডান দিকে সরে যায়। অটোনোমাস ইনভেস্টমেন্ট বাড়লে আইএস ডান দিকে সরে যায়। আবার ঠিক এইগুলা যখন বিপরীত কাজ করে তখন আইএস বাম দিকে সরে যায়। পণ্য বাজারে চাহিদা বাড়লে আইএস ডান দিকে যায়, চাহিদা কমলে আইএস বাম দিকে যায়। এলএম কার্ভ কেন শিফট করে? এলএম কার্ভ শিফট করে যখন মানি সাপ্লাই বা লিকুইডিটি প্রেফারেন্স বদলায়, যখন অর্থের যোগানটা বদলে যায়। মানি সাপ্লাই এমএস বাড়ে যদি, তাহলে এলএম কি হয়, ডান দিকে বা নিচের দিকে যায়। মানি সাপ্লাই কমলে এলএম বাম দিকে উপরের দিকে সরে যায়। এরকমভাবে নিউ একটা রেখা আসে। অর্থের চাহিদা বাড়লে এলএম বাম দিকে সরে যেতে পারে। টাকার যোগান বাড়লে, অর্থের যোগান বাড়লে সুদের হার কমে, ফলে এলএম ডান দিকে সরে যায়। আইএস কার্ভ সবসময় এদিকে থাকে, এলএম কার্ভ সবসময় এদিকে থাকে। এখন যদি টাকার যোগান বাড়ে, সুদের হারটা কমে যায়, তখন এলএম কি হয়, ডান দিকে সরে যায়। আইএস হচ্ছে গুড মার্কেট মানে পণ্য বাজার, পণ্য বাজারের ভারসাম্য। এলএম হচ্ছে মানি মার্কেট বা অর্থ বাজারের ভারসাম্য। এবং আইএসএলএম মানে হচ্ছে দুইটা, মানে হচ্ছে বোথ মার্কেট, দুইটা বাজারেরই যখন ভারসাম্য আসে তখন আইএসএলএম সমান হয়। আইএস বলে আয় ও সুদের হারে পণ্য বাজার কোথায় ব্যালেন্স হয়, এলএম বলে আয় ও সুদের হারে অর্থ বাজার কোথায় ব্যালেন্স হয়। আইএসে থাকে আয় এবং সুদের হার, পণ্য বাজারের ভারসাম্য। এলএমে থাকে আয় এবং সুদের হারে অর্থ বাজারের ভারসাম্য। দুইটা একসাথে বলে ইকোনমির ভারসাম্য, ইনকাম ও ইন্টারেস্ট রেট কত। এই হচ্ছে আইএসএলএম মডেলের মূল তথ্য। পরবর্তী ভিডিওতে আমরা দেখব আইএসএলএম এর পূর্ণাঙ্গ সমাধান।